কেঁপে উঠে চোখ খুলে তাকায় মাধুর্য। অনুভবকে দেখে বিষম খায় সে। কাপা সুরে বলে ওঠে, আপনি এখানে? ইয়েস, আমি যখন খুশি যেখানে খুশি আসতে পারি। কথাটা বলে শব্দ করে হাসে অনুভব। পাশে তাকায় মাধুর্য। সামিহা দিব্যি ঘুমিয়ে আছে। সে কি শুনতে পাচ্ছে না অনুভবের হাসি? অবাক চাহনিতে আবার অনুভবের দিকে তাকায় মাধুর্য। কিন্তু আশেপাশে লোকটাকে না পেয়ে বোকা বনে যায় সে। অস্থির গলায় বলে, কি হচ্ছে আমার সাথে? কেনই বা হচ্ছে? দ্রুত আবারও চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে মাধুর্য। চোখ বন্ধ করে সে যেন এখন ঘুমিয়ে পড়াই একমাত্র লক্ষ্য। অনেকক্ষণ পর ঘুমের রাজ্যে তলিয়ে যেতে সক্ষম হয় মাধুর্য। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সামিহা আপু। কথাটা বলে কেক নিয়ে হাজির হয় মাধুর্য। সবে মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সামিহা। তক্ষুনি শুনতে পায় মাধুর্যের কণ্ঠ। এটা ওর কাছে নতুন নয়। সকাল থেকে সবাই উইশ করে গিফট দিলেও মাধুর্যের উইশ তার সবচেয়ে ভালো লাগে। মাধুর্যের পেছন পেছন হাজির হন রেণুকা, সানিয়া আর বিভোর। দ্রুত ছোট টেবিলে কেক রেখে মাধুর্য বলে ওঠে, এসো এসো, কেক কেটে ফেলো, সময় নেই আমার হাতে। সানিয়া টেনে নিয়ে এসে বসায় সামিহাকে। সামিহা সবার দিকে তাকিয়ে কেক কাটে। কিছুক্ষণের মধ্যে সবাই আনন্দে মত্ত হয়ে পড়লেও সামিহা খুঁজছে মাধুর্যের সঙ্গে একা কথা বলবার সুযোগ। অবশেষে ফাঁকা হয় ঘর। মাধুর্য রেডি হতে শুরু করে দৈনন্দিনের মতো ইউনিভার্সিটি যাবার জন্য। তখনই সামিহা এসে নিয়ে মাধুর্যকে বেডে বসিয়ে দেয়। আকস্মিক ঘটনায় একটু অবাক হয় মাধুর্য। কিছু বলবে সামিহা আপু? সামিহা ইনিয়ে বিনিয়ে বলে ওঠে, আজ তো আমার জন্মদিন, তাই না মাধুর্য? ব্রুকুচকে তাকায় মাধুর্য। এই কেমন করছে সামিহা আপু তাকে। নিজেকে সামলে সে বলে, হ্যাঁ, এসব কেমন প্রশ্ন সামিয়া আপু? হুম, যা বলবো তুই শুধু সেটার উত্তর দিবি। মাধুর্য সম্মতি জানায়। আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি আমাকে? সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ হাসে মাধুর্য। এ কেমন অদ্ভুত প্রশ্ন করছো? বলো তো তুমি। তুমি কিছু চাইবে আর আমি তা দেব না? তুমি তো প্রথম আমার থেকে কিছু চাইলে, মানা করার সাধ্য আছে আমার? সত্যি তুই দিবি তো? মাধুর্য কিছু না ভেবেই সাই দিয়ে বসে। সামিহা মাধুর্যের হাতে একটা পেপার গুজে দেয়। দৃষ্টি শুরু হয় মাধুর্যের। এটা কি? এটা একটা নিউজ পেপার। এখানে বিজ্ঞাপন বেরিয়েছে একটা বড় কোম্পানিতে জবের ব্যাপারে। আর আমি চাইছি তুই জব কর। এতে আস্তে আস্তে এখান থেকে আলাদা হয়ে যা। আকাশ থেকে পড়ে মাধুর্য। তার সামিহা আপু এসব কি কথা বলছে? অস্পষ্টভাবে বলে, কি বলছো তুমি এসব আপু? জব আলাদা হওয়া, কোম্পানি, কিছুই বুঝতে পারছি না। অবশেষে কি তোমার কাছেও আমি বোঝা হয়ে গেলাম? আমি সেটা বলিনি। তুই আমার বোনের চেয়ে কোনো অংশেই কম নস, বরং তার চেয়েও বেশি। এ বাড়িতে থাকলে তুই বাঁচতে পারবি না। আমার মা সহ্য করতে পারে না। তাই আমি চাই তুই আলাদা হয়ে যা। তোর বায়োডাটা সহ সব ব্যবস্থা করে ফেলেছি, আর নেটের মাধ্যমে সাবমিট করেও দিয়েছি। তুই শুধু ইন্টারভিউ দিতে যাবি। কিন্তু আপু। থামিয়ে দেয় সামিহা মাধুর্যকে। কোমলভাবে ধরে মাধুর্যের হাত। নরম সুরে বলে, কোনো কিন্তু নয়, তুই আজই এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিস। আর তুই যে ব্রাইট স্টুডেন্ট, তোকে এই পদে অবশ্যই জব পাবি। পার্ট টাইম জব এটা। মানা করতে পারে না মাধুর্য। ইউনিভার্সিটি যাওয়ার বদলে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। জানে না কি ইন্টারভিউ নেবে, জানে না কি ইন্টারভিউ দেবে। কোনো প্রস্তুতি ছাড়া যে তার জব হবে না তা সে নিশ্চিত। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে অবাক চোখে আশপাশটা দেখে নেয় মাধুর্য। দুটো বড় বিল্ডিং জয়েন করা একসাথে। পুরোটাই চকচক করছে। ওপরে বড় বড় করে লেখা অ্যাসেস কোম্পানি। সামান্য ঢোক গেলে এগিয়ে ঢুকে যায়। সিকিউরিটি গার্ডকে বলে ভেতরে যায়। তাকে বসতে দেওয়া হয় কেবিনের বাইরে। অফিসের এমডি এখনো আসেনি। সে সহ অনেকে এসেছে ইন্টারভিউ নিতে। তাতে মাধুর্যের কিছু যায় আসে না। কারণ চাকরিতে ওর মোটেও মন নেই। শুধু এসেছে সামিহার জন্য। কিছুক্ষণ পরে এক মহিলা এসে তার সামনে দাঁড়ায়। এখানে মাধুর্য চৌধুরীকে? মাধুর্য কিছুক্ষণ স্থির থেকে উঠে দাঁড়ায়। আমি মাধুর্য চৌধুরী। আপনাকে ভেতরে ডাকা হয়েছে, আসুন আমার সাথে। প্রশ্নসূচক চেহারা নিয়ে তাকায় মাধুর্য। না পেরে প্রশ্ন করেই ফেলে, একটু আগে যে অ্যানাউন্সমেন্ট করা হলো, অফিসের এমডি আসেনি? হ্যাঁ, কিন্তু আপনার জরুরি ডাক পড়েছে। হতভম্বতা না কাটাতেই মহিলাটি চলে যায়।
মাধুর্য নিজেও পা চালাতে শুরু করে। মহিলাটি একটা কেবিন দেখিয়ে দেয়। দরজার সামনে নেম প্লেট লেখা প্রলয় সিনহা। এক পলক নামটা দেখে ঢুকে পড়ে, দরজা খুলে মাধুর্য। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। এক গম্ভীর এবং চাপা গলা শুনে পাথর হয়ে যায় মাধুর্য। এলোমেলো পায়ে ঢুকে পড়ে কেবিনে। চেয়ারে বসে থাকা মানুষটির জানালার দিকে মুখ করে উল্টো হয়ে বসে আছে। মানুষটাকে দেখার জন্য আঁকুপাকু করতে শুরু করলো মাধুর্যের মন। বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না তাকে। অবশেষে চেয়ারের দিকে ঘুরে বসে ব্যক্তিটি, যাকে দেখে বিস্ময়ের সপ্তম আকাশে ভাসতে থাকে মাধুর্য। অস্ফুট স্বরে বলে ওঠে। আপনি? সামনের মানুষটা হাসে। প্রথমেই বলেছিলাম পৃথিবী গোল, আর ভাগ্যে থাকলে আমার সামনাসামনি আবার হতে হবে, বারবার হতে হবে, না চাইলেও হতে হবে। বাট তোমার লাক এত ভালো জানতাম না। না হলে কি অনুভব সিনহার সাথে আবার দেখা হতো তোমার? এই অদ্ভুত লোকটির সঙ্গে আবারও যে সাক্ষাৎ হবে এবং এত তাড়াতাড়ি, তা মাধুর্যের ভাবনার বাইরে ছিল। অনুভব নীল রঙের কলম দিয়ে নিজের মাথায় স্লাইড করছে আর মুখে ঝুলিয়ে রেখেছে সুন্দর হাসি, যে হাসিতে কাবু হয়ে যেতে পারে অনেক মেয়ে, তাও খুব সহজেই। তবে মাধুর্য এত সহজে কাবু হতে চায় না, কিছুতেই না। কিছুক্ষণ চুপ থেকে আবারও মুখ খুলে অনুভব। কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আমি আশা করিনি। আমার মনে হচ্ছে কোনো দিক থেকে তুমি আমাকে ফলো করছো। আমি রং? ইয়েস, রং। আমি আপনাকে ফলো করা তো দূর, ছায়াও মারাতে চাই না। কথাটা বলে চলে যেতে উদ্যত হয় মাধুর্য। পেছন থেকে অনুভবের জোর গলা ভেসে আসে। ফিউচার অফিসের বসের সঙ্গে আমার রুট ব্যবহার করা উচিত নয়, নয়তো পরের চাকরি চলে যেতে পারে। মাধুর্য হতভম্ব হয়ে পেছন ফিরে। ততক্ষণে চোখের পলকে অনুভব চেয়ার থেকে উঠে সোজা মাধুর্যের সামনে বরাবর দাঁড়িয়ে পড়েছে। এত দ্রুত লোকটাকে এত কাছে দেখে পড়ে যেতে নেয় মাধুর্যের হাত থেকে তার ফাইল। সেকেন্ডেই তা ধরে ফেলে অনুভব। তবে মাধুর্যকে ফিরিয়ে দেয় না সে। নিয়ে বসে পড়ে নিজের চেয়ারে। মুখ ফুলিয়ে মাধুর্য পেছন পেছন যায় অনুভবের। টেবিলে থাবা দিয়ে বলে। আমায় ফিরিয়ে দিন আমার ফাইল। কথাটা অনুভবের কান পর্যন্ত পৌঁছায় না। পায়ের উপর পা তুলে মাধুর্যের ফাইল ঘাটাঘাটি করছে অনুভব। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করে বাঁকা হাসি ফুটিয়ে বলে। মাধুর্য চৌধুরী, ভেরি ইমপ্রেসিভ নেম। আপনি কি আমার ফাইলটা দেবেন? তুমি তো এখানে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলে, না দিয়ে চলে গেলে কি করে চাকরি পাবে বলো তো? বলে মাধুর্যের দিকে ভ্রুচিয়ে তাকায় অনুভব। আপনি আমার ইন্টারভিউ নেবেন? কিন্তু কি করে? আপনি অফিসের বস নন, কারণ আমি নেম প্লেট দেখেছি। এটা প্রলয় সিনহার ক্যাবিন। আর আপনি একটু আগে নিজের নাম অনুভব সিনহা বলেছেন। অনুভব অবাক চোখে তাকিয়ে নিজের ডান হাত তুলে বৃদ্ধ তর্জনী আঙ্গুল দুটো লাগিয়ে বলে। তোমার মেমোরি তো বেশ ভালো, মাত্র একবার নিজের নাম বলেছে আর মনে থেকে গেছে। বাট ফর ইউ ক্যান ইনফরমেশন, আমি এখন যার কেবিনে বসে আছি সে আমার বাবা হয়, আর আমি তার একমাত্র ছেলে। ভবিষ্যতে এই কেবিন আমার হবে, সো এই কেবিনে আমি থাকতেই পারি। ইন্টারভিউ তো তুমি দিতে এসেছিলে, এবার মনে হচ্ছে আমি তোমার কাছে ইন্টারভিউ দিচ্ছি। মাধুর্য চুপ হয়ে যায়। মনে মনে বকতে থাকে তার সামিহা আপুকে। এখন যেতেও পারছে না সে, আবার যেতে কেমন চাইছেও না। তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনুভব মাধুর্যকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। মাধুর্যের চুপ থাকা দেখে মিটিমিটি হাসে ফাইলের আড়ালে। ও অফিসে আসে না, তবে আজ এসেছে বাধ্য হয়ে। প্রলয় সিনহা ওর বাইকের চাবি নিয়ে রেখে দিয়েছে যাতে অনুভব বাইরে বের না হয়। আজ অনুভবের বাইরে বের হবার কথা ছিল বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে। অগত্যা চাবি নিতে অফিস পর্যন্ত এসে পড়েছে সে। প্রলয়ের কেবিনে ঢুকে প্রলয়কে না দেখে সরাসরি সেখানেই টেবিলের উপর পা তুলে বসে থাকে সে। কম্পিউটার অন করতেই সিসিটিভি ফুটেজে ওর নজরে আসে মাধুর্য। আজ অনুভব সুযোগ পেয়েছে মাধুর্যর মাঝে কি আছে তা জানার এবং ওকে সেটা বোঝার। সেটা হাতছাড়া করতে চায়নি অনুভব। প্লিজ সিট মিস মাধুর্য, আমি এখন আপনার ইন্টারভিউ নিতে যাচ্ছি, সো বি রেডি। অনুভবের কথায় ধীর পায়ে হেঁটে গিয়ে অনুভবের সামনাসামনি চেয়ারে বসে পড়ে মাধুর্য। তখনই নক পড়ে দরজায়। অনুভব উঁচু গলায় বলে। কাম ইন। একজন মেয়ে ঢুকে পড়ে কেবিনে। মিনমিন করে বলে। আমাদের স্যার আর কিছুক্ষণের মধ্যে অফিসে আসছে। বুঝছি আপনি কি এনার ইন্টারভিউ নেবেন। নিলে স্যার আপনার সঙ্গে আমাকে থাকতে বলেছে। আসলে আপনি অফিসে তেমন কিছু জানেন না তো, তাই। তীক্ষ্ণ চোখে তাকায় অনুভব। মেয়েটি একটা ঢোক গিলে। চোখ নামিয়ে শান্ত সুরে অনুভব বলে। ওকে, তুমি থাকতে পারো, কিন্তু টু শব্দ যেন আমি না শুনে তোমার মুখ থেকে।
মেয়েটি মাথা দুলিয়ে চুপ থাকে। অনুভব এক হাত নিজের থুতনিতে রেখে মাধুর্যের দিকে নিজের দৃষ্টি স্থির করে। কি আছে এই মেয়েটার মধ্যে? কোনো চেনা মানুষের প্রতিচ্ছবি কেন বারবার তার মাঝে আসছে? কোনো চেনা মানুষের প্রতিচ্ছবি কেন বারবার তার মাঝে ভাসছে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে অনুভব। মাধুর্যকে পুরোপুরি জানতে হলে তার কাছাকাছি থাকা বেশ প্রয়োজন। তার ব্যবস্থা ভেবেও রেখেছে অনুভব। থমথমে গলায় প্রশ্ন করে। তুমি এর আগে কোথাও জব করেছো? এক্সপিরিয়েন্স আছে তোমার? না, এর আগে আমি কোথাও জব করিনি। অনুভব কিছু বলার আগেই কিছু দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলে। কিন্তু আমাদের এখানে যতই পার্ট টাইম জবের জন্য মানুষ নেই, আমাদের এক্সপিরিয়েন্স লোক লাগবে, আমাদের স্যার বলেছেন। আমি তোমাকে চুপ থাকতে বলেছি। যদি চুপ না থাকতে পারো, সামনে দরজা আছে, গেট লস্ট। কঠোর গলায় বলল অনুভব। গুটি গুটি মেরে চুপ হয়ে যায় মেয়েটি। এবার অনুভব উঠে দাঁড়ায়। টেবিলে দু হাতে ভর দিয়ে মাধুর্যের দিকে হালকা হেলে যায় সে। মাধুর্য পলকহীন ভাবে ভয়াতু দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার কাছে ভালোবাসা মানে কি? অনুভবের অদ্ভুত প্রশ্নে বিষম খাই দাঁড়িয়ে থাকা মেয়েটি। চোখ বেরিয়ে আসার উপক্রম হয় মাধুর্যের। তবুও নিজেকে সামলে আপন মনে বলে। আমার কাছে ভালোবাসা মানে বিশ্বাসঘাতকতা মনে হয়। ভালোবাসা শব্দটি শুধু আছে, কিন্তু এর মানে কিছু নেই, এর ভিত্তি নেই। ভালোবাসা জিনিস বোধ হয় দুনিয়াতেই নেই। এই স্বার্থপর দুনিয়াতে ভালোবাসা নামক শব্দ রূপকথা ছাড়া কিছুই নয়। কপালে দৃঢ় কয়েকটা ভাঁজ পড়ে অনুভবের। মাধুর্যময় মেয়েটির মনে ভালোবাসা নিয়ে কিসের এত ঘৃণা ভেবে পেল না সে। যেন ও কোনো বিশ্বাসঘাতকতার শিকার। না, ভালোবাসা বলতে দুনিয়া একটা অনুভূতি আছে। ভালোবাসা মানে একে অন্যকে বুঝতে শেখা। ভালোবাসা মানে সারা জীবন হাত নিজের হাতের মাঝে নিতে চাওয়ার ইচ্ছে। ভালোবাসা মানে সারা জীবন তার হাত নিজের হাতের মাঝে নিতে চাওয়ার ইচ্ছে। ভালোবাসা মানে এক অনন্য অনুভূতি, এক দামি অনুভূতি, যেটা যার তার প্রতি আসে না, আবার যার প্রতি আসে তাকে হারিয়ে ফেলার ভয় থাকে। দুর্বল হয়ে পড়ে অনুভব। হৃৎপিণ্ডে কেউ করাঘাত করছে সজোরে। যেন তার প্রেয়সী আছে, আশেপাশেই কোথাও আছে। তবে এক মুহূর্তেই নিজের দুর্বলতাকে ধামাচাপা দিয়ে দেয় অনুভব। ফিরে তাকায় মাধুর্যের দিকে। ফুটিয়ে তোলে এক অদ্ভুত চাহনি। আবার হেলে পড়ে মাধুর্যের দিকে। মাধুর্য পিছিয়ে যাবার জায়গা পায় না। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পেছন দিকে হেলে যায় মাধুর্য। ও পড়ে যাবার আগেই দ্রুত গতিতে মাধুর্যের পিঠে হাত দিয়ে ধরে নেয় অনুভব। মাধুর্য টাল সামলাতে অনুভবের শার্টের কলার চেপে ধরে। মিশে যায় অনুভবের মাঝে। নিজের বড় বড় নয়ন দুটো দিয়ে বিস্ময়ে দৃষ্টি নিক্ষেপ করে মাধুর্য। এই স্পর্শ তাকে টানছে, বারে বারে শিহরণ জাগাচ্ছে। কলার চেপে ধরা অবস্থাতেই কাঁপতে শুরু করে তার দুটো হাত। অনুভবের ভ্রুযগল উঁচু করে ইশারা করে বলে। সাবধানে, পড়ে যাবে তো। ইন্টারভিউ দিতে এসে হাত পা ভাঙলে নিশ্চয়ই ভালো দেখাবে না। চোখ নামিয়ে পিটপিট করতে থাকে মাধুর্যের চোখ জোড়া। নেশায় যেন ডুবে যাচ্ছে অনুভব। এই মেয়েটার প্রতি তার প্রত্যেকটা পদক্ষেপ সে নিজের অজান্তে করছে। কেন করছে তার কারণও অজানা। অজানা থাকা কি ঠিক? কিছু কিছু বিষয় আমাদের কাছে হয়তো অজানা বা ধোঁয়াশাই থেকে যেতে হয়, এটাই নিয়ম। হালকা কাশির আওয়াজ পেয়ে মাধুর্য ছেড়ে দেয় অনুভবকে। অনুভব সরে আসে। ওই মেয়েটি চোখ নামিয়ে হালকা কাশছে। হয়তো মাধুর্য ও অনুভবের ধ্যান ভাঙিয়ে দেওয়ার জন্যই কাশছিল। অনুভব নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটু বাঁকা হয়ে বলে। তোমার চাকরি হয়ে গেছে মিস মাধুর্য, কাল থেকে। নো, আজ থেকে জয়েন করতে পারো। আই ডোন্ট মাইন্ড। বিস্ফোরিত চোখে তাকায় মাধুর্য। ওর চাকরি এত সহজে কি করে হতে পারে? আমার চাকরি কি করে হলো? ইন্টারভিউ তো হলো না। হলো তো। তুমি তো কঠিন প্রশ্ন ধরলাম তোমায়, তুমি উত্তর দিয়েছ, কিন্তু নেগেটিভ ভাবে। নো প্রবলেম, ইউ আর সিলেক্টেড। কিন্তু স্যার, ও আমাদের কাজ জানে কি জানে না তাও তো জানি না। মেয়েটির কথায় চোখ রাঙিয়ে তাকায় অনুভব। চড়া গলায় বলে। দরকার হলে আমি শিখিয়ে দেব। এনি প্রবলেম? দ্রুত মাথা এদিক সেদিক নাড়ায় মেয়েটি। তারপর চলে যায় বাইরে। মেয়েটি যাওয়ার সঙ্গে সঙ্গে মাধুর্য ফাইল নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। অনুভব বলে ওঠে। আজ থেকে জয়েন করবে না? না, কাল থেকে করব। কোনো সমস্যা হবে? না, অ্যাজ ইউ উইশ। মাধুর্য দরজা খুলে বেরিয়ে আসে। বুক ধুকপুক করছিল তার। এই অজানা অনুভূতি কেন অনুভবের সামনে এলে হচ্ছে তার? এই অনুভূতির সামনে দাঁড়ানো যে বড্ড অস্বস্তিকর। এটা এড়িয়ে চলার কি কোনো উপায় নেই? ভাবতে ভাবতে এক পা করে চলতে শুরু করে মাধুর্য।
তবে একদিকে সে খুশি, এবার অন্তত নিজের খরচ চালাতে পারবে সে। বিভোর ভাইয়ার থেকে টাকা নিয়ে মামি মায়ের থেকে কথা শুনতে হবে না। কথাটা ভাবতেই খুশি খুশি হয়ে যায় তার মন। কেবিনে চোখ বুঝে চেয়ারে বসে টেবিলে 2 পা তুলে মাথার পেছনে হাত দিয়ে বসে আছে অনুভব। এমন সময় প্রবেশ ঘটে তার বাবার। রুমে ঢুকেই উনি রেগে বলতে শুরু করেন। অনুভব, তুই আজ আমাদের ইন্টারভিউ ক্যান্সেল করিয়ে দিলি, আর এমন একটা মেয়েকে সিলেক্ট করলি যার কিনা কোনো এক্সপিরিয়েন্স নেই। কেন করলি এমনটা? তুই যে বাইকের চাবি নিতে এসেছিলি সেটা আমি জানি, তাই বললাম। এত বড় ক্ষতি করছিস কেন অফিসের? আয়েশে চোখ খুলে অনুভব ধীর গলায় বলে। রিল্যাক্স ড্যাড, আমি চাই ওই মেয়ে এখানে জব করুক, তাই ওকে সিলেক্ট করেছে। ওর জব ক্যান্সেল করার কথা ভেবেও না। আর হ্যাঁ, আর একটা খবর তোমাকে জানিয়ে রাখতে চাই, আমি কাল থেকে অফিসে আসছি। আই থিঙ্ক এতে তোমার কোনো আপত্তি নেই। অফিসের আসছিস ভালো কথা, আমিও তাই চাই। তুইও আস্তে আস্তে অফিস সামলাতে শুরু কর, কিন্তু তোর রাগ জেদ কন্ট্রোল করতে হবে তোকে। তুই জানিস এসব শয়তানের কাজ, আর আমরা শয়তান নই, আমরা ভ্যাম্পায়ার। আমাদের গুণ ধৈর্য ধারণ করা, রাগ দামিয়ে রাখা, জেদকে মনে জায়গা না দেওয়া, এটাই আমাদের পরিচিতি। আমি জানি ড্যাড, কিন্তু তুমি তো জানো আমি কেন এমন। আমি ইচ্ছে করে এমন হইনি, হতেও চাইনি। আমাকে বানানো হয়েছে, আর আমাকে এমন বানিয়ে। কথাটা শেষ হবার আগেই বেজে উঠে কারোর ফোন। এই ফোনের রিংটোন তো অনুভবের নয়। প্রলয়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখে টেবিলে কারো ফোন বাজছে। হাত বাড়িয়ে ফোনটা নেয় অনুভব। এটা মাধুর্যের ফোন। ফাইল হাতে নিয়ে দ্রুত বেরিয়ে গেলেও ফোন আর পার্স নিয়ে যেতে ভুলে গিয়েছে সে। কিছুক্ষণ পর ফোনের কল কেটে যায়। প্রলয় কৌতূহলী হয়ে বলে ওঠেন। কার ফোন এটা? মাধুর্য মানে মেয়েটার ফোন। বলতেই আবারও বেজে ওঠে রিংটন। স্ক্রিনে ভাসতে থাকে সামিহা আপু নামটি। দেরি না করে কল রিসিভ করে এবার অনুভব। ও পাশ থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠ। মাধুর্য, কখন আসবি তুই বলতো? দুপুরের মাঝে কি আসবি নাকি লেট হবে? মা আর সানিয়া মিলে একটা পার্টির আয়োজন করেছে আমার জন্মদিনের জন্য। তোর আসতে লেট হলে পার্টি ক্যান্সেল। অনুভব কিছুটা মুগ্ধ হয়। অপর পক্ষের মানুষটি মনে হয় মাধুর্যকে বেশ ভালোবাসে। হালকা হেসে সে বলে ওঠে। দুপুরের মধ্যে পৌঁছাবে সে, পার্টিটা নিশ্চিন্ত করতে পারেন। সামিহা অপর পাশ থেকে বেশ বিস্মিত হয়। ভালোভাবে নম্বর চেক করে আবার কানে ধরে উৎসুক কণ্ঠে বলে। হ্যালো, কে আপনি? মাধুর্যের ফোন আপনার কাছে কি করে? ও ঠিক আছে তো? ও তো ঠিকই আছে, রাস্তায় আছে আমার যতদূর মনে হয়। আসলে আমি অনুভব সিনহা বলছি। ইন্টারভিউ দিতে ফোন সহ পার্স ফেলে গেছে আপনার খামখেয়ালি বোন। বোনই তো না? হ্যাঁ, ও আমার বোন হয়। ও চাকরি কি হয়ে গেছে? হয়েছে, কাল থেকে জয়েন করতে হবে। ও, থ্যাংক ইউ। অনুভব হাঁটতে হাঁটতে চাপা সুরে বলে ওঠে। থ্যাংক ইউ দিলে তো চলবে না। যতটুকু আপনার কথায় বুঝলাম, আপনার বার্থডে আজকে, সো হ্যাপি বার্থডে টু ইউ। আর বার্থডে পার্টিও রেখেছেন। এই পার্টিতে ইনভিটেশন না পেলে যে মন বড় খচখচ করবে। মানে আপনার বোনের পার্স আর ফোন ফেরতও তো দিতে হবে। অবশ্যই আসবেন আজকে পার্টিতে, আমার ভালো লাগবে মাধুর্যের স্যার হিসেবে। অনুভব রহস্যময় হাসি হাসে। তার কাছে এটি মেঘ না চাইতেই জলের মতো। ওর আসক্ত হয়ে পড়ছে এক অচেনা মেয়ের প্রতি। এই আসক্তি ছিল তার ভাবনার প্রতি। ৪৯ বছর আগের সেই ভাবনার প্রতি, যেই ভাবনাকে মাধুর্যের মাঝে দেখতে পাচ্ছে ও। ওকে, তাহলে রাখছে। কথাটা বলেই কেটে দেয় অনুভব ফোনের কল। ভাবুক হয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে নিজের ড্যাডির দিকে আর চোখে তাকিয়ে কপট সুরে বলে। আমার বাইকের চাবি দাও। প্রলয় কিছু না বলে দিয়ে দেয় চাবি। জানে এই ছেলের সঙ্গে পারা যাবে না। সে অন্যরকম। ওর রাগ ও সত্তাকে পুরো নিয়ন্ত্রণ করছে। ওর সত্তাকে ও হারিয়ে ফেলছে। সেই সত্তাকে ফিরিয়ে আনতে ভালোবাসা প্রয়োজন। সেই ভালোবাসাই তো ওর কাছে নেই। অনেকক্ষণ ধরে কিছু একটা খুঁজে চলেছে মাধুর্য। কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে বসে পড়ে সে বেডে। সামিহা অনেকক্ষণ ধরেই তা খেয়াল করে বলল। কি খুঁজছিস? মাধুর্য চোখ মুখ লাল করে বলে। পার্স আর ফোন আপু। সামিহা মুখ টিপে হেসে বলে। তুই সত্যি খামখেয়ালি মাধুর্য। অনুভব স্যার ঠিকই বলেছিল, তুই যা খুঁজছিস তার সব অফিসে ফেলে রেখে এসেছিস। তুমি কি করে জানলে অনুভব স্যারের নাম, আর উনি আমাকে খামখেয়ালি বলেছেন? সামিহা মাধুর্যকে সবটা বলে। সবটা শুনে মাধুর্য বিড়বিড় করে বলে ওঠে।
নিজে থেকে ইনভাইটেশন কিভাবে চাইছে দেখো, যেন ইনভাইটেশন না পেলে ওনার কি না কি হয়ে যাবে। উফ। তৎক্ষণাৎ ওর খেয়ালে আসে ওর দিকে রোদ দপদপ করে পড়ছে। ওর হাত পা জ্বালা করতে শুরু করেছে। অন্যদিকে সরে বসে মাধুর্য। চোখ মুখ মলিন হয়ে যায়। নিজের এক হাত কচলাতে থাকে সে। নিরাশ হয়ে বলে, আমি এমন কেন বলতে পারো সামিহা আপু? অন্য স্বাভাবিক মানুষের মতো কেন রোদ সহ্য করতে পারি না? আমার সঙ্গে সবসময় অদ্ভুত ঘটনা কেন ঘটে? কেন মনে হয় ভাগ্য কোনো সাধারণ মানুষের মতো নয়? কেন আমি এমন? সন্দিগ্ধ হয়ে সামিহা বলে, আমিও জানি না, হয়তো তোর মা বাবা জানবে। কিন্তু ফুপি আর ফুপা যে কেন নিখোঁজ হয়ে গেল তাও তোর জন্মের 7 দিন পরেই, তা কেউ জানে না। কিন্তু মা বলে তোর জন্ম পুরোটাই কেমন জানি অদ্ভুত। জানো, আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না আমার মা বাবা নেই, যেন তারা আছে। আর মামিমা কেন আমার সম্পর্কে এমন বলে? সামিহা নিজেও ভাবনায় পড়ে যায় আর বলতে শুরু করে, 21 বছর আগে তুই যখন ফুপির গর্ভে ছিলি তখন নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। কৌতূহলে ভরে যায় মাধুর্যের চোখ জোড়া। জানতে আগ্রহী হয়ে ওঠে 21 বছর আগের ঘটনাগুলো। কেন ওর মা বাবা ওকে ফেলে চলে গিয়েছিল হসপিটাল থেকে? কি এমন ঘটেছিল? হতে পারে এর থেকে মাধুর্য জানতে পারবে ও কেন স্বাভাবিক মানুষের মতো নয়। সামিহার ডান হাত ধরে অস্থির চাহনি নিয়ে এলোমেলোভাবে বলে ওঠে। আমাকে আজ বলবে প্লিজ সামিহা আপু? সামিহা মানা করে না। ব্যস্ত কণ্ঠে বলতে শুরু করে ওর জানা সব ঘটনাগুলো। মাধুর্য মনোযোগী হয়ে পড়ে। 21 বছর আগে ডক্টরের কেবিন থেকে সবে চেক আপ করে ফিরছে মধুরিমা চৌধুরী এবং মোহিত চৌধুরী। মাঝে মাঝে মিষ্টি হেসে পেটে হাত রাখছে মধুরিমা। মোহিত প্রাণোচ্ছল হাসি নিয়ে মধুরিমার হাত যত্নের সঙ্গে ধরে রেখেছে আর অন্য হাতে ড্রাইভ করছে গাড়ি। মধুরিমা প্রেগনেন্ট, তাও 3 মাসের। তবে ও খানিকটা চিন্তিত নিজের পেট এই 3 মাসেই স্বাভাবিকের চেয়ে বেশি বড় হবার কারণে। মোহিত বলেছিল তাদের টুইন বেবি হবার আশঙ্কা আছে, তবে ডক্টর তাদের ভুল প্রমাণ করে। আর এটাও বলে চিন্তার কোনো কারণ নেই। তবুও নিজেকে মনস্থির করতে পারছে না মধুরিমা। হঠাৎ তার পেটের এক অংশে মনে হলো বেবি কিক মারল। চমকে উঠে মধুরিমা, দ্রুত বলে উঠে, মোহিত দেখো, বেবি রেসপন্স করছে না। কি যে বলো না, সবে 3 মাস প্রেগনেন্সির, এত তাড়াতাড়ি বেবি রেসপন্স করবে কি করে মধু? মধুরিমা চুপ হয়ে যায়। সত্যি তো, তাহলে এটা কি মনের ভুল ধারণা ছিল? এক সময় গাড়ি থামিয়ে দেয় মোহিত। গাড়ির একটা টায়ারে প্রবলেম হয়েছে। মোহিতের সঙ্গে মধুরিমাও নামে। গাড়িতে অস্বস্তি হচ্ছিল তার, বমি বমি পাচ্ছিল। সন্ধ্যার সময় যাবার সময় এই রাস্তা যেমন দিনের বেলায় গাছপালার কারণে প্রাণবন্ত হয়ে ওঠে, তেমনি সন্ধ্যা নামতেই ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। মধুরিমা এদিক ওদিক হাঁটতে শুরু করে। মোহিত তাকে বেশি দূরে যেতে মানা করে। একটু একটু করে হাঁটতে হাঁটতে বেখেয়ালি হয়ে পড়ে মধুরিমা। বেশ খানিকটা দূরেই এসে পড়ে। তখনই ওর ঘোর কাটে। কোন দিকে যাচ্ছে ও? ও তো নিজে থেকে আসেনি, যেন ওকে কেউ বাধ্য করে নিয়ে যাচ্ছে। ভয়ে শিউরে ওঠে মধুরিমা। আশেপাশে ভয়ে ভয়ে পর্যবেক্ষণ করে সে। জঙ্গলে ছোট ছোট গাছ নড়ে ওঠার শব্দ আসতে থাকে তার কানে। একটু একটু করে পিছাতে থাকে সে। চিল্লিয়ে ডাকে। মোহিত, মোহিতের সাড়া পাওয়া যায় না। হঠাৎ ছোট জংলি গাছের আড়ালে কিছু চকচকে নীল চোখ দেখতে পায় সে। মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী তার দিকে ধেয়ে আসছে। আগপাস না ভেবে দৌড়াতে শুরু করে মধুরিমা। পিছন থেকে কিছু পায়ের ধাপের আওয়াজ আসছে। কেউ সঙ্গে কোনো অদ্ভুত প্রাণীর ডাক। বুকের ভেতরটা ভয়ে দুরুদুরু করছে। প্রাণপণে দরদ পাঠ করছে যাতে সে বাঁচতে পারে। একসময় পেটে তীব্র আঁচড় অনুভব করে সে। পড়ে যায় রাস্তায়। পেটে বেশ আঘাত লাগে। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে তার অনুভূত হয় তার পেট থেকে গড়িয়ে কোনো তরল পদার্থ পড়ছে। পেটের দিকে তাকায় মধুরিমা। শাড়ির আঁচল আলতো সরাতেই তার পেটে বড়সড় আঁচড়ের দাগ দেখতে পায়। সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আর দেখার সাহস পায় না মধুরিমা। দৌড়াতে শুরু করে, আবারও উঠে। পথে এক বৃদ্ধকে দেখে থেমে যায় সে। থেমে যায় বলতে থেমে যেতে বাধ্য হয়, কেননা বৃদ্ধ লোকটি তার সামনে এসে দাঁড়িয়েছে। অন্ধকারে তেমন চেহারার আন্দাজ পাচ্ছে না মধুরিমা, কিন্তু বুঝতে পারছে লোকটি তাকে পর্যবেক্ষণ করছে। অন্ধকারে কি দেখছে লোকটি? শুরু হয়ে গেছে তাহলে বিপদ। সবাই উন্মাদ হয়ে খুঁজে বেড়াচ্ছে তাকে। খোঁজও পেয়েছি, সাবধানে থাকো, নয়তো ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে ওরা। এসব কি আজে বাজে কথা বলছো?
লোকটা পাগলের মতো হাসে, তারপর বলে, তোর গর্বে সাধারণ কেউ নয়, বরং একজন অগ্নিশিখারের মতো কেউ একজন বেড়ে উঠছে, যার উপর নির্ভর করে আছে সবাই, যে কাটাবে 49 বছরের সেই ঘুমন্ত অভিশাপ। অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। ভড়কে যায় মধুরিমা। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। বৃদ্ধ লোকটি তার পাশ কাটিয়ে চলে যায়। পিছু ডাকলেও তার কথা শোনে না লোকটি। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে মধুরিমা। এ কি হচ্ছে তার সাথে? মোহিতের কণ্ঠে পেছন ফিরে তাকায় মধুরিমা, যেন প্রাণ ফিরে পায় সে। দ্রুত গিয়ে ঝাপটে ধরে মোহিতকে। হাওমাও করে কেঁদে দেয় সে। কি হয়েছে মধু, আমাকে বলো। কোথায় গিয়েছিলে তুমি? জানো আমি কত ভয় পেয়েছিলাম। কি হয়েছে আমাকে বলো। শান্ত হও। কোনো মতে শান্ত করায় মোহিত মধুরিমাকে। মধুরিমা ফুপিয়ে ফুপিয়ে সবটা বলে। মোহিতের কাছে সব অবিশ্বাস্য বলে মনে হয়। সে কোমল সুরে বলে ওঠে, এসব কিছুই নয়। আমার কথা শোনো। ওই বৃদ্ধ লোক যদি ওসব কিছু বলেও থাকে তাহলে সব মিছি বলেছে। আজকাল ওসব হয় না। ওই যে সাধু বাবা, জ্যোতিষী, এরা ভণ্ড হয়। এদের কথা মাথায় রাখতে নেই। মধুরিমা তবুও মানে না। তাহলে উনি কি করে জানলেন আমি প্রেগনেন্ট? আমি তো বলিনি মোহিত। মোহিত আরো অনেক কিছু বুঝিয়ে মধুরিমাকে শান্ত করতে সফল হয়। তখনই মধুরিমার মনে পড়ে ওর পেটে আঘাত লেগেছিল। দ্রুত সরে গিয়ে পেটে হাত দেয় সে। সবকিছু স্বাভাবিক লাগে তার। এটা কি করে হলো? ও তো তীব্র ব্যথা অনুভব করেছে। তাহলে তার মনে পড়ে বৃদ্ধ লোকটি বলেছে তার গর্ভে কোনো সাধারণ বাচ্চা নেই। এই আঘাত ঠিক হবার পেছনে কি তাহলে তার বাচ্চার কি হাত আছে? সেদিন আর কিছুই বুঝতে পারে না সে। চলে আসে বাড়িতে। কাটতে থাকে দিন। ধীরে ধীরে পেট বড় হতে থাকে। তার সঙ্গে আরো ঘটতে থাকে অস্বাভাবিক ঘটনা। প্রেগন্যান্সির সময় তার রক্তের গন্ধ ভাল লাগতো। ইচ্ছে করতো একটু রক্ত খেতে, কিন্তু পারতো না। আজে বাজে স্বপ্ন আসতো। রাতে ঘুম আসতো না। ব্যাপারগুলো স্বাভাবিক হলেও ওর কাছে মোটেই ঠিকঠাক লাগছিল না। আশ্চর্যজনকভাবে ঠিক 5 মাস 5 দিনের মাথায় মধুরিমার পেইন ওঠে। চিৎকার করে সারা বাড়ি মাথায় করে সে। দ্রুত হসপিটালে নেওয়া হয় তাকে। ডক্টর জানে দ্রুত অপারেশন করতে হবে। মোহিত অবাক হয়, অস্থির ভঙ্গিতে বলে, এটা কি করে হয় ডক্টর? আমার ওয়াইফের সবেমাত্র প্রেগন্যান্সির 5 মাস 5 দিন হয়েছে। এত তাড়াতাড়ি বেবি পর্যাপ্ত বড় কি করে হতে পারে? এটা কোনো সব অস্বাভাবিক ঘটনা নয় মিস্টার চৌধুরী। আমাদের মেডিকেল সায়েন্সে এমন অনেক ঘটনা রয়েছে। যদিও ঘটনাটি দুষ্কর বটে, তবু অসম্ভব নয়। সেদিনই অপারেশন হয় মধুরিমার। মোহিত সহ মধুরিমার ভাই আফতাব আহমেদ এবং মধুরিমার ভাবি রেণুকা থাকেন বাইরে। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদ অনেক কাছে দেখা গিয়েছিল, যেন চাঁদ নিচে নেমে এসেছে। কিছু মানুষের ধারণা এমন পূর্ণিমা 99 বছরে একবার হয়। এই দিন নাকি পৃথিবীর মাঝে মানুষের জগতে এক অন্য গ্রহ বা রাজ্যের জীবের আগমন ঘটে। যদিও এটা কুসংস্কার মানা হয়। বেশ কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজের বদলে খিলখিল হাসির আওয়াজ পাওয়া যায় অপারেশন থিয়েটার থেকে। যেই হাসির আওয়াজ ছড়িয়ে পড়ে পুরো হসপিটালে। মোহিত আর মধুরিমার কোল জুড়ে আসে এক কন্যা সন্তান। সে ছিল যেন জন্ম থেকেই আরেকটি চাঁদ। চাঁদের মাঝেও খুঁত থাকলেও সে কন্যার মাঝে ছিল না কোনো খুঁত। পুরো হসপিটালের মানুষ হুমড়ি খেয়ে পড়ে তাকে দেখার জন্য, কারণ মেয়েটি কান্নার বদলে হেসেছিল। মোহিত আর মধুরিমার চোখ জুড়িয়ে যায় তাদের সন্তান দেখে। এই কোন রাজ্যের পরী? নিজেদের দিকে তাকাতাকি করে তারা। তারা কেউই তো এত সৌন্দর্যের অধিকারী নয়। মোহিত নিজের মেয়ের কপালে চুমু খেয়ে বলে, এই যে মাধুর্যর মেলা বসেছে, তাহলে তোমার নাম আজ থেকে মাধুর্য। ছোট্ট মাধুর্য তখন জানালার বাইরে চাঁদের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসতে ব্যস্ত। মাত্র কয়েক ঘন্টা আগে জন্মগ্রহণ করা বাচ্চার এত চঞ্চলতা দেখে হতভম্ব মধুরিমা আর মোহিত। সে চিন্তা করতে থাকে সেদিনের বলা ওই বৃদ্ধ মানুষের কথাগুলো। সবাই আড়ালে চাঁদের আলোতে তাকিয়ে থাকতে সবুজ বর্ণের হয়ে ওঠে তার মাধুর্যের বড় বড় চোখ জোড়ার মণি। মুহূর্তেই তা মিলিয়ে যায়। জন্মের পর নিয়মই হচ্ছে বাচ্চারা কাঁদবে, তাদের কান্নার আওয়াজ শোনা যাবে। কিন্তু মাধুর্যের ক্ষেত্রে তা উল্টো হওয়ায় সবাই যেটা পজিটিভলি নেয়নি। বিশেষ করে ডক্টর মাধুর্যকে বেবি অবজারভেশনে রেখে দেওয়ার জন্য বলেছিল মোহিতকে। মোহিত রিস্ক নিতে চায় না মাধুর্যকে নিয়ে। সে রাজিও হয়ে যায়। বেশ কয়েকদিনের জন্য আলাদা হয়ে যায় তার মা বাবার থেকে মাধুর্য। এরপর যে তার মা বাবার সঙ্গে দেখা হবে না সেটা কি সে জানতো? মাধুর্যের যখন বয়স মাত্র 7 দিন, অদ্ভুত রহস্যময় ভাবে গায়েব হয়ে যায় মধুরিমা ও মোহিত। তাদের আর পাওয়া যায় না।
সবাই আকাশ থেকে পড়ে। এতটুকু ফুটফুটে বাচ্চা রেখে কোথায় গেল তারা? কেনই বা গেল? মাধুর্য আলাদা ছিল অবজারভেশনে। সেদিন থেকেই নিজের বোনের মেয়েকে বুকে জড়িয়ে নেন আফতাব আহমেদ। নিজের ছায়ায় বড় করে তোলেন মাধুর্যকে। বর্তমান সবকিছু জেনে থ মেরে বসে আছে মাধুর্য। চোখে টলমল করছে তার পানি। তার মা বাবা কেন তার প্রতি এই অন্যায় করলো? কেন ছেড়ে গেল তাকে? মাধুর্যকে চুপচাপ দেখে সামিহা তার বাহু ধরে ঝাঁকুনি দেয়। সঙ্গে সঙ্গে সামিহাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে দেয় মাধুর্য। সামিহা বুঝতে পারে মাধুর্যের মনের অবস্থা। তার লাল লাল চুলে হাত বুলিয়ে দিতে থাকে সামিহা। মা বাবা আমার সঙ্গে এমন কেন করলো? আমি কি দোষ করেছিলাম? বলতে পারো আমায়? এভাবে বলিস না মাধুর্য। হয়তো তাদের সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটেছিল। হয়তো ওনারা তোকে ইচ্ছে করে ছেড়ে যাননি। মাধুর্যের কান্নার বেগ বেড়ে যায়। সামিহা তাকে চুপ করাতে অভিমানী হয়ে বলে ওঠে, এটা ঠিক নয় কিন্তু। আমার বার্থডে আজকে, আর তুই কেঁদে ভাসিয়ে দিচ্ছিস। আমার মন খারাপ করে দিচ্ছিস মাধুর্য। মাধুর্য মাথা উঠায়, চোখের পানি মুছে ফেলে। সামিহা আলতো হেসে বলে, এখন স্মাইল দে। মাধুর্য চুপ থেকে কিছুক্ষণ পর মন ভুলানো হাসি দেয়। সামিহাও হেসে দেয়। কিন্তু মাধুর্যের মনে থেকে যায় হাজারো প্রশ্ন। এর উত্তর কোথায়? সন্ধ্যা প্রায় 7টা। বেশ কয়েকজন মেহমান এসেছে সামিহাদের বাড়িতে সামিহার জন্মদিন উপলক্ষে। ছোট বাড়িটা মুহূর্তেই সুন্দর করে সাজিয়ে ফেলেছে মাধুর্য। আশেপাশে ফেরি লাইটে ঝলমল করছে। বিভোর নিজে মেহমানকে আপ্যায়ন করতে নিঃশ্বাস ফেলতে পারছে না। সামিহা যেহেতু বার্থডে গার্ল, তাই তাকে যেন পুতুল সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। সানিয়া এখনো স্বাস্থ্যে মগ্ন, আর মাধুর্য ছোটাছুটি করছে। রেণুকা তাকে এক মুহূর্তের জন্য রেহাই দিচ্ছেন না। এক সময় জুস, অন্য সময় সফট ড্রিঙ্কস দিয়ে বেড়াচ্ছে মেহমানদের। কবিতা বারবার মাধুর্যকে ধমক দিয়ে যাচ্ছে। কেন ও এসব করছে? মাধুর্য হেসে উড়িয়ে দিচ্ছে। মামি মায়ের কথার উপর কথা কি করে বলবে সে? এক বিন্দুও বসার সময় নেই তার। সামিহার দেওয়া ঠিকানা অনুযায়ী এসে পড়ে অনুভব। গাড়ি থেকে নামে সে। একবার উপরে উঠে থাকা চাঁদের দিকে পর্যবেক্ষণ করে। চোখ সবুজ বর্ণ হতে নিলে চোখ বুঝে ফেলে সে। তৃষ্ণা পাচ্ছে তার, রক্তের তৃষ্ণা। সামলাতে হবে নিজেকে। এক ঢোক গিলে মাঝারি একটা বাড়ির দিকে পা বাড়ায় সে। সদর দরজা খোলা থাকায় ভেতরে ঢুকে পড়ে অনুভব। ভেতরে মানুষে ভরপুর। একটু অন্ধকার অন্ধকার পরিবেশ। ফেরি লাইট এবং আশেপাশে কিছু ভুল দিয়ে সাজানোতে ছোট্ট ড্রয়িং রুমটাও চমৎকার হয়ে উঠেছে। আশেপাশে চোখ বুলিয়ে যাচ্ছে অনুভব। তার আগমনে কিছু মানুষ অদ্ভুত চাহনি দিয়ে তাকিয়ে আছে। তাদের ভ্রুক্ষেপহীন অনুভব। তার চোখ জোড়া খুঁজছে চেনা মানুষকে। এমন সময় তার চোখ থমকে পড়ে সেই মোহময় মেয়েটিকে দেখে। হ্যাঁ, তাকেই তো খুঁজছিল অনুভব। গোল্ডেন কালার লং জামা, তার উপর ওড়না যেটা চিকচিক করছে অন্ধকারে। এই আবছা আলোয় মেয়েটির সৌন্দর্য দিব্যি ফুটে উঠে আছে। হাতে তার গ্লাসের ট্রে। অপরজন মেয়ের সঙ্গে ভ্রুকুচকে কথা বলছে মেয়েটি। তার ঠোঁট নাড়ানোর ভঙ্গিও গভীরভাবে দাগ কাটছে অনুভবের মনে। হালকা মাথা নাড়িয়ে এগিয়ে যায় সে। আজ ওই ছেলেটা আসবে? সত্যি বলছিস? উফ, তাহলে দেখতে পাচ্ছি তোর সেই মোহময় রাজাকে। বেশ এক্সাইটেড আমি। কবিতার কথায় চোখ ছোট ছোট করে ফেলে মাধুর্য। চাপা সুরে বলে, আমি জাস্ট একজনের প্রশংসা করেছি কবিতা। এইটা তো হতেই পারে। এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে বলতো? দেখ মধু, অন্য কেউ প্রশংসা করে সেটা নর্মালি নিতাম, বাট মধু চৌধুরী একটা ছেলের প্রশংসা করেছে, এটা অষ্টম আশ্চর্যের ব্যাপার। নিশ্চয়ই ছেলেটা কোনো প্রিন্সের মতো দেখতে। মাধুর্যের মনটা হঠাৎ বিষিয়ে যায় প্রিন্সের কথা শুনে। সে কিছু বলবার আগেই পেছন থেকে মাধুর্যের মনে উথাল পাথাল ঢেউ সৃষ্টি করা কণ্ঠস্বরটি ভেসে আসে। অনুভবের কণ্ঠ চিনতে ভুল হয় না মাধুর্যের। এই কণ্ঠ যেন কত বছরের চেনা। ফিরে তাকায় সে এবং কবিতা। ছাই রঙা শার্টের উপর কালো রঙের ব্লেজার, কালো জিন্স, হাতে মোটা চেইনের ঘড়ি এবং পায়ে কালো ক্যাটস। তার চুলগুলো এক সাইডে করা। কিছু চুল মাঝে মাঝে দমকা হাওয়ায় কপালের বাম পাশে ভ্রুর একটু উপরে পড়ছে। মিটমিটে আলোতে নীল চোখের উজ্জ্বলতা বেড়েছে দ্বিগুণ। ঠিক কিভাবে বা কোন শব্দে বললে লোকটার সৌন্দর্য প্রকাশ করা যাবে তা ঠিক জানা নেই মাধুর্যের। ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপতে থাকে তার। সে বিরাজ করছে অন্য দুনিয়ায়। অন্য পাশে কবিতা নিখুঁতভাবে একবার অনুভব আর একবার মাধুর্যকে দেখতে থাকে। মাধুর্যের ভাবসাব দেখে মনে হচ্ছে এই সেই মোহময় ব্যক্তি। চোখটা ঝলমলিয়ে ওঠে কবিতার।
তার সামনে যেন মস্ত বড় একটা চকলেটের বক্স রাখা আছে। অনুভব চকলেটের থেকে কম কিসে। নিজেকে সামলিয়ে মাধুর্যকে হালকা ধাক্কা দেয় কবিতা। নিজের জগৎ থেকে বেরিয়ে এসে লজ্জায় মাথা নুইয়ে ফেলে মাধুর্য। বেহায়ার মতো কি করে এতক্ষণ তাকিয়ে থাকতে পারল সে? আমতা আমতা করে বলে ওঠে, ওয়েলকাম স্যার। হোয়াট ডিড ইউ সে? ঘাড় বাঁকা করে কান এগিয়ে বলে অনুভব। মাধুর্য একটু ঘাবড়ে যায়। ও কি ভয়ে উল্টোপাল্টা কিছু বলছে? অনুভব এক পকেটে হাত দিয়ে অন্য হাতে চুটকি বাজিয়ে বলে, আই এম নট ইউর স্যার মিস মাধুর্য। আমার ড্যাড হবে তোমার স্যার। তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো। নাম ধরে? হ্যাঁ, নাম ধরে। ভেবে দেখো, আমার নাম ধরে ডাকার চান্স আমি যাকে তাকে দিই না, তোমাকে দিয়েছে। আই থিঙ্ক তোমাকে সেটা সাদরে গ্রহণ করা উচিত। মাধুর্য এক হাতে ট্রে ধরে হঠাৎ গলায় হাত দেয়। তার তৃষ্ণা লাগতে শুরু করেছে হুট করেই। তারপর হাত সরিয়ে নিজের কানের পিঠে চুল গুজে দেয় সে। কানের দুলটা চিকচিক করে ওঠে। সেটা খেয়াল করে অনুভব। সে পকেট থেকে কিছু একটা বের করে এগিয়ে দেয় মাধুর্যের সামনে। অনুভবের হাতে মাধুর্যের ফোন আর পার্স। জিনিস দুটো হাতে নেয় মাধুর্য। তখনই হাজির হন রেণুকা। অনুভবের দিকে সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে মাধুর্যকে বলে, কাকে ইনভাইট করেছিস? মাধুর্য মিনমিনিয়ে বলে, মামিমা, উনি আজ আমার ইন্টারভিউ নিয়েছিলেন। অফিসের এমডির ছেলে হন। আর মিস্টার সিনহা, উনি আমার মামিমা, আমার সামিহাপুর মা। ওনার কাছেই থাকি আমি। রেণুকার চোখ জলজল করে ওঠে। উনি যেন প্রাণপণে এমন ছেলেই চান নিজের মেয়েদের জন্য। যথেষ্ট বড়লোক, আর কি চাই? তিনি মাধুর্যের দিকে তাকিয়ে চোখ গরম করে বলেন, আমি পরিচয় হয়ে নিচ্ছি। তুই এখানে কি করছিস? বাড়িতে এত লোকজন, কার কি লাগবে সেটা কি আমি দেখব? যা, কার কি লাগবে দেখ। মাধুর্য মাথা নাড়িয়ে থমথমে মুখখানা নিয়ে সেখান থেকে চলে আসে। সেই সঙ্গে কবিতাও এক দৌড়ে চলে যায় মাধুর্যের কাছে। রেণুকা দাঁত বের করে হেসে অনুভবের দিকে তাকান। অনুভবও ভদ্রতার খাতিরে একটু হেসে অন্যদিকে তাকায়। তা তোমার পুরো নাম কি বাবা? অনুভব সিনহা। অনুভবের উত্তরে আরো নড়েচড়ে প্রশ্ন করে ওঠেন তিনি। তা তোমার বাবা নিশ্চয়ই অনেক বড় ব্যবসা সামলাতে অনেক পরিশ্রম করতে হয়, তুমি সাহায্য করো না? অনুভবের বিরক্ত লাগছে। ও বুঝে গেছে মহিলাটির সুবিধার নয়। এমনিতে এভাবে একের পর এক প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না তার। তবুও মুখে হাসি টেনে বলে, না, হেল্প আগে করতাম না, এখানে ছিলাম না, তাই হেল্প করা হয়ে ওঠেনি। কাল থেকে আমি অফিস যাব। নিশ্চয়ই, এতদিন বিদেশ নিয়ে থাকবেই তো। তোমরা বড়লোকের ছেলে, বিদেশেই পড়াশোনা তো করবে। বয়সও হয়েছে তোমার, বিয়ে টিয়ে করার জন্য দেশে এসেছো নিশ্চয়। সত্যি বলতে এখানকার মেয়েরা কিন্তু অনেক ভালো। আমার মেয়ে দুটোকেই দেখো না, ওরা কত ভদ্র। বড় মেয়েই তো জন্মদিন, ওর নর্মতা দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। কথাটা বলে হেসে দেন রেণুকা। অনুভব এখান থেকে মুক্তি পাবার ছুতো খুঁজছে। রেণুকার কথা শেষ হবার পরে সে বিড়বিড় করে বলে, বিদেশে না, পাতালে ছিলাম এতদিন। কিছু বললে? অনুভব নিজের ফোন বের করে ব্যস্ত হয়ে বলে, না মানে, হ্যাঁ, আমার একটা ইম্পর্টেন্ট ফোন করার আছে, সো এক্সকিউজ মি। তাড়াহুড়ো করে চলে আসে অনুভব। হাফ ছেড়ে বাঁচে সে। এই মহিলার কথা শুনে কখন যে হুটহাট করে সে উল্টোপাল্টা কিছু বলে ফেলবে তার ঠিক নেই। এমনিতেই রক্তের পিপাসা তার বাড়ছে। এক ফোঁটা রক্তের জন্য হাঁসফাঁস করছে সে। কোথায় পাবে সে এখানে রক্ত? এক হাত দিয়ে মাথার চুল হালকা টেনে ধরে অনুভব। অনুভব যেতেই রেণুকার কাছে আসে সামিহা। অনুভবকে দেখে জিজ্ঞেস করে, উনি কে ছিল মা? এই যে মাধুর্য নাকি অফিসে চাকরি পেয়েছে সেখানকার এমডি ছেলে। একবার যদি তোর সম্বন্ধ ওর সঙ্গে করিয়ে দিতে পারি তাহলে রানীর হালে থাকবি তুই। বিব্রত হয় সামিহা। ঝাঁঝালো গলায় বলে, মা, তুমি নিশ্চয়ই এসব বিয়ে নিয়ে ওনাকে বিরক্ত করছিলে। তোমার স্বভাব কখনো বদলানো সম্ভব নয়। উনি তোমার এসব কারণে এড়িয়ে চলে গেলেন। যাকে তাকে এসব নিয়ে প্রশ্ন করতে থাকো। ধ্যাত। সামিহা রেগে মেগে গিয়ে সোফার উপর বসে পড়ে। মায়ের এসব আচরণ মোটেও ভালো লাগে না তার। ক্লান্ত হয়ে এসে বড় জানালার কাছে দাঁড়ায় মাধুর্য। ওর হাতে এখনো সফট ড্রিঙ্কসের ট্রে। রেণুকা বারবার তাকে ধমক দিয়ে কাজ করাচ্ছেন। একটু প্রশান্তি চাই সে। তার কাছে প্রশান্তি মানে বাইরের প্রকৃতির হাওয়া এবং এই পূর্ণিমার চাঁদের আলো। আবারও গলায় হাত দেয় মাধুর্য। অলরেডি 2 গ্লাস পানি খেয়ে ফেলেছে সে। তবুও পিপাসা কমবার নামগন্ধ নেই। চাঁদের দিকে চোখ রাখতেই মুগ্ধ হয়ে পড়ে সে।
আস্তে আস্তে চোখের মণি থেকে কালো রংটা মুছে সবুজ রঙে পরিণত হয়। তার লাল এবং সিল্কি চুল অবাধ্য হয়ে উঠতে থাকে। সম্মোহিত হয়ে পড়েছে মাধুর্য। দূর থেকে অনুভব লক্ষ্য করে মাধুর্যকে। অন্ধকার অন্ধকার পরিবেশে কিভাবে এক নাগাড়ে তাকিয়ে আছে আকাশের দিকে মেয়েটি। তাহলে ও কি সম্মোহিত হয়ে পড়েছে? অনুভবের ধারণা কি সঠিক? এই মাধুর্যই তার প্রেয়সী ভাবনা? পা চালিয়ে মাধুর্যের পাশে গিয়ে দাঁড়ায় অনুভব। ততক্ষণে মাধুর্যের রেশ কেটে গেছে। এত হইচইয়ে জ্ঞান ফিরেছে সে। পাশে তাকাতেই চকিতে তাকায় সে। আপনি? অনুভব চোখ বন্ধ করে রয়েছে। নাক টেনে কোনো কিছুর গন্ধ নিচ্ছে সে। অস্বস্তিতে পড়ে নিজের ওড়না ঠিকঠাক করে দাঁড়াতেই অনুভব চোখ বন্ধ করে বলে ওঠে। সেম স্মেল। মাধুর্য কিছুই বুঝতে পারে না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে অনুভবের দিকে। আস্তে আস্তে চোখ খোলে অনুভব। এই একই গন্ধ সেই সাদা ওড়নাতে পেয়েছে, যেটা পড়েছিল ভ্যাম্পায়ার রাজপ্রাসাদে, তাও ওর ঘরের বাইরে। আশা নিরাশাতে পরিণত হলেও মাধুর্যের প্রতি সন্দেহটা যায় না তার। কে এই সৌন্দর্যে ঘেরা মেয়ে? কি তার আসল পরিচয়? অনুভবের ভাবনার ফোড়ন কেটে মাধুর্য অনুভবের দিকে ট্রে এগিয়ে দিয়ে বলে। সফট ড্রিঙ্কস নেবেন? অনুভব মাথা দুলিয়ে একটা ড্রিঙ্কস হাতে তুলে নেয়। সেটা মাধুর্যের দিকে এগিয়ে দিয়ে বলে। আমার নয়, তোমার ড্রিঙ্কসের প্রয়োজন। আমার প্রয়োজন হবে কেন? তোমার বারবার ঢোক গেলে সেসব বলে দিচ্ছে। তোমার তৃষ্ণার্থ, নাও খাও। মাধুর্য কথা না বাড়িয়ে গ্লাসে ঠোঁট লাগায়। তার চোখ এখনো অনুভবের দিকে। কয়েক ঢোক খেয়ে শেষ করে গ্লাসে ড্রিঙ্কস। সেটা ট্রেতে রেখে একটুখানি হাসে মাধুর্য। সেই হাসি গিয়ে লাগে অনুভবের বুকের বাম পাশে। মুহূর্তেই যেন কয়েকটা হার্টবিট মিস করে ফেলে সে। একটু একটু করে তার হাত রাখে বুকের বাম পাশের ওপর। মাধুর্য ভ্রুকুচকে তাকায়। বুকের দিকে তাকিয়ে বলে। কি হলো? নাথিং। বুকে ওভাবে হাত দিয়ে আছেন কেন? হার্ট অ্যাটাক হয়েছে মেবি। বিস্ফোরিত চোখে তাকায় মাধুর্য। এ কেমন কথাবার্তা? ঠোঁট জোড়া সরু করে বলে ওঠে। কি বলছেন এইসব? নিজের ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে অনুভব অদ্ভুত মুখভঙ্গি করে বলেন। তুমি বুঝবে না। রক্তের বড় পাত্র সামনে নিয়ে বসে আছেন প্রলয়। তার চোখে মুখে রাগের ছাপ। আজ পূর্ণিমার রাত। এই রাতে চাঁদের দিকে তাকালে আসল রূপ বেরিয়ে আসে ভ্যাম্পায়ারের। সে বিষয় নিয়েই চিন্তিত উনি। জোরে বলে উঠলেন। রাইমা, তোমাকে বলেছিলাম অনুভবের উপর নজর রাখতে, ও যেন কোথাও না যায়। তুমি কি করলে? আমি তো চেষ্টা করেছিলাম পোলাই ভাই। কখন অনুভবকে তো আপনি চিনেন, বলুন। ও কারো কথা মানে, আর অতিরিক্ত রাগলে যে কি হতে পারে সেটা তো আপনিও জানেন। চেয়ার থেকে উঠে দাঁড়ান প্রলয়। মেজাজ বিগড়ে যাচ্ছে তার। নিজের ছেলের বিষয় নিয়ে এত চিন্তিত আগে কখনো হননি। ছেলেটা ফোনও ধরে না। নিজেকে সংযত রাখতে চেষ্টা করেন উনি। কারণ রাগ ভালো নয়। রাগ সংযত রাখাও ধর্মের কাজ। হ্যাঁ হ্যাঁ জানি, ও রাগলে ভয়ানক হয়ে ওঠে। কারণ ও সত্তাও হারিয়ে ফেলেছে। শয়তান সত্তা বিরাজ করছে ওর মধ্যে। এই শয়তান সত্তা কেন বিরাজ করছে তাও জানি। আমার ছেলেকে ওই ওয়ারওয়লফ এর বংশ শয়তান বানিয়ে দিয়েছিল এক সময়, যার রেশও কাটিয়ে উঠতে পারেনি। একমাত্র ভাবনা ছিল যে ওর এই সত্তাকে বের করতে পারতো, কিন্তু আমার ছেলে যে ওকে মেরে ফেললো। ভাবনার তো আবারও ফিরে আসবার কথা বলা হয়েছে পোলাই ভাই। আমরা তো ভাবনাকে খুঁজতে পারি। ওর নিশ্চয়ই আশেপাশে আছে, নয়তো আমাদের অনুভব অভিশপ্ত মুক্ত হতো না। ওকে যদি আবারও অনুভবের পাশে। কথাটা শেষ হতে দিলেন না প্রলয়। গম্ভীর মুখভঙ্গি এবং চোখে ভয় নিয়ে বললেন। না ভাবনা আমাদের জন্য যেমন ভালো তেমনই ভয়ানক। তুমি ভুলে যাচ্ছ রাইমা। যতই হোক ভাবনাকে মেরেছে অনুভব। ওর মন ও ওর আত্মা সব খুন করে দিয়েছে অনুভব। ও ফিরে এলে এবং সব মনে পড়লে আমার ছেলেকে যদি প্রতিশোধ নিতে চাই, তখন আমি কি করব অনুভব? আমার ছেলে, আমি ওর কোনো ক্ষতি হতে দিতে পারি না। তবে কি করবে তুমি ভাই? প্রণয়ের আগ্রহী মন। ওর মাথাতেও কিছু আসছে না। একদিকে যেমন প্রলয়ের কথা ঠিক, বংশধর হিসেবে অনুভবী এখনো জীবিত। প্রণয়ের দুটো ছেলে ছিল, যাদের মৃত্যু হয়েছে ওয়ারঅলফদের হাতে। এই শোক এখনো প্রণয় এবং রাইমার মাঝে রয়ে গিয়েছে। প্রলয় চিন্তিত হয়ে পড়েন। যে কোনো বিষয় নাকি ঠান্ডা মাথায় ভাবা উচিত, কিন্তু এই মুহূর্তে ওনার মাথা কিছুতেই ঠান্ডা হচ্ছে না। অজস্র ভয় দখল করে নিচ্ছে ওনার মস্তিষ্ক। দিশেহারা হয়ে পড়েন উনি।
গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মাধুর্য। তার দিকে অগ্নিঝরা দৃষ্টিপাত করছেন রেণুকা। পানিতে ভরে ওঠে মাধুর্যের ভয়ানক সুন্দর বড় বড় আঁখি ছোড়া। অপমান এবং অসম্মানে কাঁপতে শুরু করে সেখানেই। রেণুকা ঘরভর্তি লোকের সামনে থাপ্পড় মেরেছেন মাধুর্যকে। তার অপরাধ, সে ভুল করে বেখেয়ালি হয়ে খাবার ফেলে দিয়েছিল। খানিকটা খাবার রেণুকার শাড়িতে লেগে গিয়েছে। এতেই অগ্নিশর্মা হয়ে গিয়েছেন উনি। সামিহা দ্রুত এসে মাধুর্যের পাশে দাঁড়ায়। মাধুর্যকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে হতভম্ব সুরে বলে ওঠে, মা, তুমি এটা কি করলে? ওকে থাপ্পড় মারলে কেন? হ্যাঁ মা, এতদিন তুমি মাধুর্যর সঙ্গে যা যা ব্যবহার করেছো তা আমরা মেনে নিয়েছি, মাধুর্যও মেনে নিয়েছে। সবকিছুর একটা সীমা থাকে মা। বিভোরের থমথমে গলায় কথাটা বলতেই আগুনের মতোই দপ করে জ্বলে ওঠেন রেণুকা। আচ্ছা, তোরা আমাকে সীমা শিখাবি? মাধুর্য ভুল করেছে, আমি শাসন করেছি, ও বেয়াদবি করেছে, দেখছিস না আমার শাড়ির কী অবস্থা করেছে। আমার মতো মনে হয় ও ইচ্ছে করে এসব করেছে, যাতে সামিহার জন্মদিন ঠিকঠাক করে না হয়। ছল ছল চোখে তাকায় মাধুর্য। মা বাবা না থাকলে বোধহয় এমনই কষ্ট অপমান সহ্য করতে হয়। বিভোরও দমে গেছে। মায়ের কথার প্রতি উত্তরে কি জবাব দেবে জানা নেই তার। মুখ ফিরিয়ে নেয় সে। মাধুর্য দুর্বল গলায় বলার চেষ্টা করে, মামিমা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কথাটা শেষ হতে না হতেই গর্জে ওঠেন রেণুকা। ধেয়ে আসেন মাধুর্যের দিকে। তৎক্ষণাৎ কারো ভয়ানক চিৎকারে স্তব্ধ হয়ে যায় আশপাশটা। চুপ করুন, ইনফ ইজ ইনফ। পেছন থেকে অনুভব নিজের হিংস্র চাহনি নিয়ে সামনে আসে। তার চাহনির দিকে তাকানোর সাহস নেই কারোর। থতমত খেয়ে যান রেণুকা। ঘাড় ঘুরিয়ে তাকায় মাধুর্য। চোখের পলক ফেলতেই গাল বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ে। থুতনিতে এসে থামে পানির ফোঁটা। নিচে পড়তেই নিজের হাতে পানির ফোঁটা নেয় অনুভব। তা দেখে মাধুর্য গোল গোল দৃষ্টিতে তাকায়। তোমার চোখের পানি অনেক দামি মাধুর্য। এই পানি জিনিস যার তার জন্য মাটিতে পড়তে দিও না। অনুভবের কথায় কেঁপে ওঠে মাধুর্য। লোকটা নিজের হাতের মুঠোয় বন্দি করে মাধুর্যের কোমল হাত। ওর ভেতরটা জ্বলছে শুধু মাধুর্যের অপমানের কারণে। শক্ত গলায় রেণুকার উদ্দেশ্যে বলে ওঠেন, আসার পর থেকে দেখছি এই মেয়েটাকে একা ফিরে কতটা পরিশ্রম করিয়ে যাচ্ছেন। কারণ কি তা জানি। ও আপনার নিজের মেয়ে নয়, ফ্রিতে 5 মাস খাটার লোক পেয়েছিলেন না? কিন্তু আফসোস, আজ থেকে আর এই মেয়েটাকে 5 মাস খাটাতে পারবেন না, আমি দেব না। মাধুর্যের হাত ধরে দ্রুত বেরিয়ে আসে অনুভব। গাড়িতে গুটিসুটি হয়ে থম মেরে বসে আছে মাধুর্য। অনুভবের চোখ মুখ দেখে এখনো একটা টু শব্দ অব্দি বলার সাহস হয়ে ওঠেনি। বেশ অনেকক্ষণ হয়ে গেল গাড়ি চলছে। বেশ স্পিডেই চলছে গাড়িটি। কিন্তু কোন ঠিকানা বা কোন দিশায় চলছে জানা নেই মাধুর্যের। তার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাবে সে? রাগে ফোঁস করছে অনুভব। এক ধ্যানে গাড়ির গ্লাসের বাইরে তাকিয়ে গাড়ি ড্রাইভ করছে সে। এই দুনিয়ার মানুষ বড্ড স্বার্থপর। মানুষ যেমন এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তেমনই মানুষই এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বার্থপর উপাধিটাও পেয়ে থাকে। কিন্তু এত রাগ কেন হচ্ছে ওর? ব্যাপারটা ভেবে নিজেই বিস্ময়ের শিকার হয় অনুভব। ঠিক কোন সম্পর্ক বা কোন মায়ার টানে মাধুর্যকে বাড়ি থেকে বের করে নিয়েছে জানে না অনুভব। ও শুধু এতটুকু জানে, ও মাধুর্যের এক বিন্দু অপমান সহ্য করতে পারবে না। গায়ে সূচের মতো বিঁধবে তার। এই ব্যাপারে বেশিক্ষণ নিজের মাথায় চাপ নিল না অনুভব। বড় শ্বাস নিয়ে বাঁকা দৃষ্টিতে মাধুর্যের দিকে তাকালো। মাধুর্য বারবার এদিক ওদিক তাকাচ্ছে। জানালার কাঁচ খোলা থাকায় শীতল হাওয়াতে মাধুর্যের লম্বা লাল ও কালো রঙের মিশালো চুলগুলো একাধারে ঢেউ খেলে যাচ্ছে। যেন সমুদ্র হওয়ার শখ জেগেছে তাদের। নিজের এক হাত অন্য হাত দিয়ে কসলিয়ে চলেছে মাধুর্য। ব্যাপারটা বুঝে অনুভব নিজেই বলে ওঠে। কিছু বলবে? অনুভবের ভূতের মতো কণ্ঠ শুনে আটকে তাকায় মাধুর্য। তারপর আটকা আটকা গলায় বলে, আমরা কোথায় যাচ্ছি? আমার মতো আর যাওয়ার জায়গা নেই। আমাকে বরং মামিমায়ের কাছেই রেখে আসুন। আমি মামিমাকে ম্যানেজ করে নিব। কিভাবে ম্যানেজ করবে? হাতে পায়ে ধরে? কি করে সহ্য করো এসব? সম্মান নিয়ে বাঁচতে শিখতে হয় মাধুর্য। সবসময় সবকিছু সহ্য করতে হয় না। চুপ করে যায় মাধুর্য। চোখে পানি ভরে ওঠে, শুধু বেয়ে পড়ার অপেক্ষা। তখনই অনুভব কপট গলায় বলতে শুরু করে, আমি আগেই বলেছি, চোখের পানির দাম সস্তা নয়। নিজের চোখের পানি এত সস্তা বানিও না। আমার সস্তা জিনিস পছন্দ নয়। নাক টেনে হাত দিয়ে চোখ থেকে পানি মুছে ফেলে মাধুর্য।
কিছুক্ষণ পরেই অনুভব গাড়ি থামায়। আশপাশটা অন্ধকার। গাড়ির জানালা দিয়ে দেখার চেষ্টা করে বাইরের চারিপাশ। আবছা আবছা দেখতে পাচ্ছে চাঁদের আলোয় আশেপাশে ঘেরাও করা গাছপালা। দরজা খুলে নামে মাধুর্য। অনুভব নেমে আবার মাধুর্যের হাত চেপে ধরে। জায়গাটা নতুন, কোথায় গিয়ে আছে জানো না, পড়ে যেতে পারো, ফলো মি। মাধুর্যের উত্তরের অপেক্ষায় না থেকে হাঁটতে শুরু করে অনুভব। মাধুর্য ঠিক কোনটাকে দেখবে বুঝে উঠতে পারছে না। অনুভবকে দেখবে নাকি আশপাশটার পরিবেশ। অপলকভাবে তাকিয়ে থাকে অনুভবের দিকেই। তাকে দেখে এমন মনে হচ্ছে এই আবছা আলোতেও দিব্যি পরিষ্কার দেখতে পারছে। তার চলাফেরার গতি দেখে মনে হচ্ছে ওর আশপাশটা দিনের মতো ঝকঝকে। কিন্তু মাধুর্য মনোযোগ দিয়েও ভালোভাবে দেখতে ব্যর্থ হচ্ছে। কিছু দূর হাঁটতেই অনুভব এবং মাধুর্য গিয়ে দাঁড়ায় একটা বাড়ির সামনে। একতলা বাড়ি, মাঝারি আকারের। অন্ধকার হওয়ায় গা ছমছম করছে। বাড়িতে লতাপাতা ঝুলে পড়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। চাবি দিয়ে বাড়ির দরজা খোলে অনুভব। ভেতরটা আরো অন্ধকার। অনুভব বলে ওঠে, এখানে দাঁড়াও, আমি আলো জ্বালাই আগে। ঠিক আছে। ভেতরে ঢুকে যায় অনুভব। কয়েক সেকেন্ডেই আলোতে ঝলমল করে ওঠে ভেতরটা। অনুভব মানুষটিও দৃশ্যমান হয়ে ওঠে। সে মাধুর্যকে ভেতরে আসতে ইশারা করে। 1 পা 2 পা করে ভেতরে ঢোকে মাধুর্য। মাথা তুলে আশপাশ তাকাতেই নজরে পড়ে বড় লিভিং রুম। কয়েকটা জায়গায় ধুলো ময়লা পড়া দেখে সে বুঝতে পারে বাড়িতে কেউ থাকে না। এখানে কি করতে এনেছে লোকটি? সন্দিহান দৃষ্টিতে তাকায় মাধুর্য। বাম পাশে একটা বড় খোলা বারান্দা। তার এক পাশে একটা রুম, যেটা দরজা লাগানো। একটা কোনায় সিঁড়ি দেওয়া উপরে ওঠার জন্য। তার পাশে বাইরের ওয়াশরুম। রুমের অন্য পাশে রয়েছে ছোট রান্নাঘর। অনুভব গিয়ে রুমের দরজা খোলে। ভেতরে রুমটাও দৃশ্যমান হয়। লাইট জ্বালাতেই দেখতে পায় মাঝারি আকারের বেডরুম। বেশ পরিপাটি করে সাজানো এবং মনোরমও বটে। অনুভব রুমের ভেতর থেকে জোর গলায় বলে ওঠে। কাম হিয়ার। গুটি গুটি পায়ে রুমে ঢুকে পড়ে মাধুর্য। অনুভব বুকে 2 হাত রেখে উপরে তাকিয়ে বলে ওঠে, এটা আমার ফার্ম হাউস। মাঝে মাঝে মাইন্ড ফ্রেশ করতে আসা হয়, তবে কেউ থাকে না, তাই ধুলো বলে পড়েছে। আমি তো এসব পরিষ্কার করতে পারি না। আজ থেকে তুমি এখানেই থাকবে। চকিতে তাকায় মাধুর্য। মুখটা আপনা আপনি হাঁ হয়ে যায়। এই বাড়িতেও কি করে থাকবে? এটা তো ওর বাড়ি নয়। তাহলে কি অনুভব তাকে দয়া করছে? মাধুর্য সব সহ্য করতে পারে, কিন্তু দয়া জিনিসটি তার আত্মসম্মানে আঘাত করে। নির্বিকার সুরে বলে ওঠে, এখানে আমি কি করে থাকবো? সরি, আমি থাকতে পারবো না। এটা আমার বাড়ি নয়। আমি এভাবে থাকতে পারবো না। অনুভব কড়া নজরে তাকায় মাধুর্যের দিকে। তবে তার বুঝতে বেশি সময় লাগে না যে মাধুর্যের আত্মসম্মানে আঘাত লাগছে। এগিয়ে আসে অনুভব। একটু নিচু হয়ে শান্ত সুরে বলে ওঠে, ও হ্যালো মিস মাধুর্য, তোমাকে এখানেই থাকতে হবে। আমি যখন বলেছি এখানেই থাকতে হবে। আমি আমার গাড়ির পেট্রোল খরচ করে এতদিন নিয়ে এলাম, আর তুমি বলছো থাকবো না? হেই ওয়েট, তুমি কি বাই এনি চান্স আমার এই বাড়িতে থাকতে দেওয়াকে দয়া বলে ভাবছ? তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মাধুর্য। তৎক্ষণাৎ অনুভব আবারও বলতে শুরু করে, তাহলেও তো তুমি বড়ই ভুল করছো। আমি তোমাকে দয়া করছি না, এখানে আমারও স্বার্থ আছে বলে নিয়ে এসেছে। তোমার মামিমাকে যতদূর জেনেছে তুমি কোনো বিন্দুমাত্র শান্তি দেন না। আর তুমি আমার ড্যাডির অফিসে কাজ পেয়েছ, তাও আমার জন্য। কাল থেকে তোমার পড়াশোনা, তোমার কাজের চাপ থাকবে। বাড়ি গিয়ে মামিমায়ের কাজে ব্যস্ত হয়ে পড়বে তুমি, অতপর অফিসের কাজ করতে হিমশিম খাবে। হয়তো কখনো কখনো কমপ্লিট করতে পারবে না কাজ। তখন তো প্রবলেম হয়ে যাবে না? আমার আর ড্যাডের কাজের ক্ষতি হয়ে যাবে। এখন বুঝতে পারছো আমার স্বার্থ ঠিক কোথায়? তুমি যাতে শান্তিতে আমার কাজ কমপ্লিট করতে পারো, সে কারণেই তোমাকে এখানে নিয়ে আসা। এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলা উচিত বুঝতে পারছে না মাধুর্য। অনুভবের এমন লজিকের সামনে মিয়ে গেছে সে। একটা মানুষের মধ্যে এত প্যাচ কি করে থাকতে পারে? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে। সেটা দেখে হালকা কাশি দেয় অনুভব। তারপর আলমারির কাছে গিয়ে আলমারি খুলে নিজের প্যান্ট শার্ট বের করতে থাকে অনুভব। একটু বাঁকা হেসে বলে, এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাওয়ার চান্স 100%। কপালে শুকনো ভাঁজ পড়ে মাধুর্যের। মুখ ফুলিয়ে বলে, 0%? আপনার প্রেমে পড়তে আমি মরে যাইনি। হাসিটা প্রগাঢ় হতেই মরে যাওয়ার কথা শুনে থেমে যায় তার পুরো শরীর। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। বিড়বিড় করে বলে, একজন তো মরেছিল, আমাকে ভুল বুঝিয়ে প্রাণ ত্যাগ করেছিল। সঠিকটা বোঝাবার সময়ও পাইনি। অনুভবের কথাগুলো অস্পষ্ট হয়ে ঠেকে মাধুর্যের কাছে।
শুকনো গলায় বলে ওঠে। কি বললেন? হুঁশ ফেরে অনুভবের। দ্রুত আলমারি লাগিয়ে মাথা নাড়িয়ে বলে। কিছু না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। চলে যায় অনুভব। থাম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে মাধুর্য। কয়েক সেকেন্ড পর সেও ঢুকে পড়ে ওয়াশরুমে। নিজের হাতে ফুলের বুকেটা অনুভবের দেওয়া। যখন অনুভব মাধুর্যকে নিয়ে চলে যায়, কিছুক্ষণের মাঝেই আবার ফুলের বুকে দিতে আসে। দিয়ে এই শুষ্ক গলায় উইশ করে শুধু বলে, আজ থেকে মাধুর্য কখনোই বাড়ি আসবে না। আপনার যদি ওর সঙ্গে দেখা করে ইচ্ছে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এসব রিডিকুলাস পিপলসদের সঙ্গে থাকলে অসুস্থ হয়ে পড়বে সে। এতটুকু বলেই দ্রুত স্থান ত্যাগ করে অনুভব। তখন থেকেই এক মনে বসে আছে সামিহা। বিভোর রেগে মেগে দরজা লাগিয়ে বসে আছে। আজ তার মা অতিরিক্ত করে ফেলেছে। সে মাধুর্যকে নিজের বোনই ভাবছে। অন্যদিকে সানিয়া ফেসপ্যাক লাগিয়ে মোবাইল ঘাঁটতে ব্যস্ত। তার মুখে কোনো রিয়াকশন নেই। মাধুর্যকে নিয়ে চিন্তিত নয় সে, বরং তার জন্য মাধুর্য গিয়েছে ভালো হয়েছে। ও থাকলে পারার কেন, কোনো ছেলেই যেন ওর দিকে ফিরেও তাকাতো না। এই জন্য বড্ড হিংসে হতো তার মাধুর্যের প্রতি। কারণে মনে মনে খুশি সে। সামিহার পাশে গিয়ে বসেন রেণুকা। চিন্তিত সুরে বলে ওঠেন, সামিহা রে, তোর ভাই দরজা খুলছে না, খেতে ডেকেছি তবুও খুলছে না, তুই একটু ওকে বল। কেন মা? আমি বলবো কেন? তোমার উপর রাগ দেখানো কি ভাই যৌক্তিক নয়? আজ তুমি এমন কাণ্ড পাঠালে, ভাবলেও নিজেরই খারাপ লাগছে। মেয়েটার সাথে এত নিষ্ঠুর কি করে হতে পারো তুমি? ওর বয়স তো সানিয়ার মতো, আর তুমি ওর মনে এতটা আঘাত দিতে পারলে? রেণুকার দিকে তাকিয়ে এক নাগারে কথাগুলো শুনিয়ে দিল সামিহা। ও আজ সত্যিই এমনটা আশা করেনি। রেণুকা আশ্চর্যজনকভাবে তাকিয়ে জোরে বলে ওঠেন, আজ ওই পর মেয়েটার জন্য আমার বিরুদ্ধে কথা বলছিস সামিয়া? আজও তোর কাছে বেশি দামি হয়ে গেল? ওর গুরুত্ব বেশি তোর কাছে, আমি তোদের কেউ না? বিরক্তিতে চোখ বুজে আবারও খোলে সামিহা। সে কি বলেছে আর তার মা কোথায় বিষয়টা টেনে নিয়ে যাচ্ছে। নিজের চোখ মুখ জড়িয়ে বলে, আমি সেটা বলিনি। তুমি বিষয় অন্যদিকে ঘোরাচ্ছ। মাধুর্যের তো কেউ নেই মা, আমরাই তো ওর কাছে সব ছিলাম। তুমি তাকে পারতে না কাছে টেনে নিয়ে আমাদের মতো বড় করতে? শোন, আমার এত জনদরদি হতে ইচ্ছে নেই। পরে মেয়ের জন্য এত টান দেখাতে পারবো না আমি। ধৈর্যের বাঁধ ভেঙে যায় সামিহার। উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে ওঠে, তাহলে মাধুর্য গেছে ভালো হয়েছে। ও যেন কোনো দিনও এখানে ফিরে না আসে। নিজেকে বদলাও মা, নয়তো পরে পস্তাতে হবে। গট গট করে নিজের রুমের দিকে চলে যায় সামিহা। গিয়ে সজোরে দরজা লাগিয়ে দেয়। ওর ভালো লাগছে না। মাধুর্যকে ও আর কাছে পাবে না। ভাবতেই মনটা বিষণ্ণ হয়ে উঠছে, আর সব হয়েছে তারই মায়ের জন্য। ফ্রেশ হয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে মাধুর্যের ঘরের দরজায় উকি দেয় অনুভব। মেয়েটা বসে আছে বিষণ্ণ হয়ে। হাঁটুতে মুখ গুজে দিয়ে কিছু একটা ভাবছে সে। দরজায় টোকা দিতেই বা আপনার জগৎ থেকে বেরিয়ে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকায়। অনুভব ঘরে ঢুকতে ঢুকতে বলে, এখনো বুঝি অ্যাডজাস্টমেন্ট করতে সমস্যা হচ্ছে? আমতা আমতা করতে থাকে মাধুর্য। অনুভবের একগাল হাসিতে মুহূর্তেই চুপ হয়ে গিয়ে তাকায় এই বিমোহিত লোকটির দিকে। হাসি থামিয়ে লোকটি বলে, নিজের সমস্যার কথা বলতে শেখো স্ট্রেটলি। আস্তে আস্তে থাকো, ঠিক হয়ে যাবে। আমি মাঝে আসবে এখানে। আর তোমার ভয় করলে আমি এখানে কোনো মেয়ে সহকর্মীকে পাঠিয়ে দেব। আচ্ছা, আপনি কি আজ রাতে এখানেই ঘুমাবেন? মাধুর্যের কথাগুলোতে একটু ভয় মিশে আছে। তাকে আরো ভয় পাওয়াতে ইচ্ছে করছে অনুভবের। তাই সে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আমি আজ এখানেই থাকবো। ঢোক গিলে মাধুর্য। কণ্ঠস্বর আরো মিনমিনে হয়ে আসে। কোথায় থাকবেন? কেন, এই ঘরে তোমার সাথে? কি? হু হা করে হেসে ওঠে অনুভব। মাধুর্যের ভয়ে মাখা চেহারা বেশ এনজয় করছে সে। মাধুর্য চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। এই মজাটা তার মোটেও ভালো লাগেনি। হাসতে হাসতেই অনুভব বলে, এই বাড়িতে দুটো বেডরুম আছে। ওই যে খোলা বারান্দা দেখেছ, সেখানে আরেকটা বেডরুম আছে, যেটা খেয়াল করনি। আমি সেখানেই থাকবো। একটু ভরসা করতে শেখো, অনুভবকে অনুভব করতে শেখো। শেষ কথাটা কম্পন খেলে এসে পৌঁছায় মাধুর্যের কানে। বারবার একই কথা তার কানে বাজতে থাকে। এই কথাটা যেন আগেও কোথাও শুনেছে সে। এই কথাটা ইতিমধ্যে তার কাছে হয়ে উঠেছে মধুর। অনুভব নিজের মাথার চুল এপাশ ওপাশ করে। হাতের দুটো আঙ্গুল নাড়িয়ে বলে ওঠে, গুড নাইট। চলে যেতে নেয় অনুভব। দরজা দিয়ে বের হতেই পিছু ডাকে মাধুর্য। অনুভব শুনুন। মাধুর্যের মুখে অনুভব নামটি
অনুভবের কানে নয়, হৃদয়ে এসে আঘাত করে। তার হৃদয় মুহূর্তেই বুলেটের ন্যায় ফুটো করে দিয়ে চলে যায়। এই ডাক তো তাকে আগেও থামিয়েছে, 1000বার থামিয়েছে। কিন্তু অনুভব যা ভাবছে সত্যি কি তাই, নাকি এটা শুধু ওর কল্পনা? শিওর না হয়ে মাধুর্যকে নিজের মনে জায়গা দিতে চায় না সে। তার কারণ ওর হৃদয়ে শুধু ভাবনারই বসবাস। পিছু ফিরে তাকায় অনুভব। ইশারা করতেই মাধুর্য অস্বস্তি নিয়ে বলে ওঠে,